রাত তখন আর কত হবে, 12টা হয়তো পেরিয়েছে, কিন্তু ওতে চারপাশে নেমে পড়েছে শুনশান নীরবতা। কাঁচা মাটির রাস্তাটা বৃষ্টির জলে এমন পিচ্ছিল হয়ে উঠল যে বুঝে শুনে না হাঁটলেই বিপদ। বহু বছর পর এই গ্রামে ফেরা, মামার মৃত্যুর খবর না পেলে আরও কত বছর যে এখানে আসা হতো না তার ঠিক নেই। উফ, কি বৃষ্টিটাই না নামলো। অবিনাশ যেটু বলেছিলেন স্টেশন থেকে সোজা তার বাড়ি চলে যেতে, কিন্তু এই ঝড় বাদলের মধ্যে কোথায় কার বাড়ি বুঝবো কি করে? সেই ছোটবেলায় যা দেখেছিলাম আর তার সাথে এখনকার কোনো মিলই নেই। সুভাষ মনে মনে ভাবল, ছাতা আর চটিটা সাথে নিয়ে এলে বড্ড ভালো হতো, কিন্তু তাড়াহুড়োয় দরকারি জিনিসগুলো নিতে খেয়ালই নেই ওর। জনমানব শূন্য পথে হাঁটতে হাঁটতে বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো সুভাষের। ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে হুট করে ওর সামনে দৌড়ে এলো একটা ছায়ামূর্তি। ভয়ে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল সুভাষের। খেয়াল করে দেখল বিপজ্জনক কিছু নয়, মানুষই বটে, তবে 8-9 বছরের একটা রোগা পাতলা বাচ্চা ছেলে। সারা শরীর বৃষ্টিতে কাক ভেজা, দাঁড়িয়ে হাঁপাচ্ছে ক্রমাগত, যেন বহু দূর থেকে ছুটে এসেছে এমন অবস্থা তার। অদ্ভুত ব্যাপার হলো, ছেলেটা আসার সাথে সাথেই একটা পচা দুর্গন্ধ নাকে এসে ধাক্কা দিল সুভাষের। ভয় পাবেন না, আমি বলাই, আপনাকেই খুঁজছি। আপনি ডাক্তার না? স্বাভাবিকভাবেই খুব অবাক হয়ে গেল সুভাষ। সে যে ডাক্তারি পাশ করে বেরিয়েছে এটা তো গ্রামের কেউই জানে না। শেষবার সেই গ্রামে এসেছিল বহু বছর আগে, তাহলে এই ছেলেটা জানলো কি করে তা সুভাষের বোধগম্য হলো না। হ্যাঁ, আমি ডাক্তার এটা ঠিক, কিন্তু তুমি জানলে কি করে? আমি সব জানি ডাক্তারবাবু, আমার দিদিকে বাঁচান, দিদি মরে যাবে যে। আপনি পারবেন আমার দিদিকে বাঁচাতে, দিদির খুব কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না, তাছাড়া এই ঝড়ের মধ্যে। না করবেন না ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি যে মরে যাবে। আমাদের আর কেউ নেই, দয়া করে চলুন ডাক্তারবাবু। ছেলেটার চোখের দিকে তাকিয়ে সুভাষের খুব মায়া হলো। এতটুকু একটা ছেলে, তার উপর আবার এমন করে আকুতি, সে আর না করতে পারল না। কিন্তু মনের মধ্যে খটকা একটা লেগেই রইল, এই ছেলেটা তার পরিচয় জানলো কি করে। ঠিক আছে বলাই, শান্ত হও, চলো, কোথায় যেতে হবে বলো। বলাইয়ের দেখানো পথে এগোতে লাগলো সুভাষ। চারিদিকে শুধু ধান ক্ষেত আর জলা জমি। বৃষ্টির জোর বেড়েছে আরও। এর মধ্যে যতটুকু চোখে পড়ে তাতে শুধুই দেখা যাচ্ছে আকাশ থেকে ঝরতে থাকা অবিরাম জলধারা। বলাই, বাড়ি আর কত দূর? এই তো এসে গেছি ডাক্তারবাবু। সামনেই প্রায় ভূতের মতো দাঁড়িয়ে আছে একটা জরাজীর্ণ বাড়ি। আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। বিস্তীর্ণ ফাঁকা মাঠের মাঝখানে শুধু এই একটাই বাড়ি। তোমরা এখানে থাকো, কিন্তু আশেপাশে তো কোনো বাড়ি দেখছি না। হ্যাঁ, আমরা এখানেই থাকি। চলুন ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন, দিদির কষ্ট বাড়ছে। সুভাষ আর কোনো প্রশ্ন করল না। ছেলেটার অসহায় মুখটা দেখার পর কেটে গিয়েছে সব দ্বিধা। ঠিক একই সময়ে গ্রামের বাজারের শেষ মাথায় কার্তিকের চায়ের দোকানে বসে আছে অবিনাশ রায় আর নিখিল। বৃষ্টির জন্য আটকে পড়েছে তারা। টিনের চালে বৃষ্টির শব্দ একঘেয়ে সুর তুলে যাচ্ছে। রাত তো কম হলো না নিখিল, সুভাষটা এখনো এসে পৌঁছালো না। তাই তো দেখছি জেঠু। হারাধন মামা মারা যাওয়ার আগে আপনার ওপরই তো সব দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন সুভাষ এলেই যেন আপনি সব বুঝিয়ে দেন। যে ঝড় বইছে হয়তো ট্রেন দেরি করেছে, আর নয়তো অন্য কোথাও আটকে গিয়েছে দেখুন। তাই হবে হয়তো। হারাধনটা বড় ভালো মানুষ ছিল বুঝলি, শেষ দিন পর্যন্ত শুধু ভাগ্নেটার কথাই ভেবে গেল। শুধু ওই অভিশপ্ত জমিটা নিয়ে ওর মনে বড় আফসোস ছিল। জেঠু, ওই জমিটার কথা একদম বলবেন না। আরে ওই দিকটায় তো দিনের বেলাতেও কেউ যেতে চায় না। আচ্ছা, আপনি সুভাষকে সবটা খুলে বলেছেন তো?
সবটা বলার সুযোগ পাইনি, শুধু খবরটা দিয়েছি। ভেবেছিলাম এলে সব বুঝিয়ে বলবো। বেচারা ছোটবেলায় শেষবার এসেছে, গ্রামের কিছুই চেনে না। যদি ভুল করে ওদিকটায় চলে যায়। চিন্তার কথা বললেন কর্তা, অচেনা মানুষ ওদিকে ভুল করে যেতেও পারে। যে নিয়ে যায় সে ঠিকই পথ চিনিয়ে অচেনা মানুষদের ওদের দিকে টেনে নিয়ে যেতে পারে। মুখটা ভয়ে সাদা হয়ে গেল নিখিলের। সুহাসের জন্য তার চিন্তা বাড়ছে বই কমছে না। হারাধনের ওই অভিশপ্ত জমিটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে যে ভয়, তা উড়িয়ে দেওয়ার উপায় নেই। বাড়ির দাওয়ায় বসে আছেন হারাধন আর অবিনাশ রায়। হারাধনের শরীরটা ভেঙে পড়েছে, কাশির দমকে কথা জড়িয়ে যাচ্ছে তার। বুঝলি অবিনাশ, আমার দিন ফুরিয়ে এসেছে। ছেলে পুলে কেউ নেই, যা কিছু আছে সব আমার ভাগ্নে সুহাসের জন্য রেখে গেলাম। ভালো করেছিস। সুভাষ ছেলেটা ভালো, ডাক্তার হয়েছে। তোর সম্পত্তি ভালো হাতেই পড়বে। কিন্তু ওই জমিটা, ওই পুরো জমিটা যে আমার গলার কাঁটা হয়ে বিঁধে আছে, ওটা আমি ওকে দিয়ে যেতে চাই না। ওটা একটা অভিশাপ। তুই ওটা বিক্রি করে দিসনি কেন? কে কিনবে বল? মহাজনের হাত থেকে জমিটা আমি ছাড়িয়েছিলাম বটে, কিন্তু ওর সাথে যে অভিশাপ জড়িয়ে আছে সেটা তো আর ছাড়াতে পারিনি। আমি চাই না আমার সুভাষ কোনো বিপদে পড়ুক। তুই চিন্তা করিস না, সুভাষ এলে আমি ওকে সব বুঝিয়ে বলবো। ও যেন ওই জমির ধারে কাছেও না যায়। সেই ভরসাতেই আছি। আমার অবর্তমানে তুই ওর অভিভাবক। সুভাষ আর বলাই ইতিমধ্যে এসে পৌঁছেছে সেই জরাজীর্ণ বাড়িতে। ভেতরের দেওয়ালগুলো দেখিয়ে আন্দাজ করা যায় বহু পুরনো বাড়ি। এটাই তোমাদের বাড়ি? হ্যাঁ ডাক্তারবাবু, ভেতরে আসুন। ইতস্তত ভাব নিয়ে পা বাড়ালো সুভাষ। একটা মাত্র ঘর, ভেতরে প্রায় কিছুই নেই। এক কোণে রাখা বিছানায় কেউ একজন শুয়ে আছে। সুভাষ বিছানার দিকে একটু এগিয়ে যা দেখলো, তাতে সামান্য হলেও চমকে উঠতে হলো ওকে। 1 বছর 20-র তরুণী শুয়ে আছে বিছানায়, কিন্তু শরীরটা কঙ্কালসার। চোখ দুটো ঢুকে গিয়েছে কোটরের ভেতর। বুকের পাঁজরাগুলো ওঠানামা করছে। দেখেই বোঝা যায় অবস্থা খুবই গুরুতর। বলাই, এ কি অবস্থা তোর দিদির? একে তো হাসপাতালে ভর্তি করতে হবে এক্ষুনি। আমাদের যে টাকা নেই ডাক্তারবাবু, কেউ আমাদের সাহায্যও করে না। টাকার কথা পরে হবে, আগে তো মানুষটাকে বাঁচাতে হবে। এই অবস্থায় বাড়িতে রেখে দিলে তো বাঁচানোই যাবে না তোর দিদিকে। সুভাষের বুঝতে অসুবিধা হলো না, মেয়েটির শ্বাসতন্ত্রের কঠিন রোগ হয়েছে, অবস্থাও শেষ পর্যায়ে। এখনই অক্সিজেন আর সঠিক চিকিৎসা না দিতে পারলে বাঁচানো অসম্ভব। আমি বাইরে যাচ্ছি, গ্রাম থেকে লোক ডেকে আনবো। একটা ভ্যানের ব্যবস্থা করতে হবে। এই রাতে আপনি কাউকেই পাবেন না ডাক্তারবাবু। তাই বলে তো আর বসে থাকা যায় না বলাই। তুই এখানেই থাক। আর এক মুহূর্ত দাঁড়ালো না সুভাষ। বাইরে বেরিয়ে কাদাময় রাস্তা ধরে ছুটতে লাগলো সে। আশেপাশে কেউ নেই, তাই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই চেঁচিয়ে লোক ডাকতে শুরু করলো সুভাষ। কেউ আছেন? একটু সাহায্য করুন, একজন খুব অসুস্থ। কিন্তু বৃষ্টির শব্দ ছাপিয়ে বেশি দূর পৌঁছালো না ওর চিৎকার। চারপাশ আগের মতোই জনশূন্য, যেন গভীর ঘুমে তলিয়ে আছে পুরো গ্রাম। সুভাষের মনে হলো কোনো দুঃস্বপ্নের ভেতর ছুটছে সে। কি আশ্চর্য, গোটা গ্রামে কি একটাও লোক নেই? সবাই কি মরে গেল নাকি? নাকি আমি ভুল দিকে ছুটছি? অনেকক্ষণ ধরে ছোটাছুটি করেও যখন সে একটাও বাড়ির আলো কিংবা মানুষের দেখা পেল না, তখন সুভাষের জেদটা ধীরে ধীরে পরিণত হলো ভয়ে। কোনো একটা গণ্ডগোল রয়েছে। তার চেয়েও ভয়ের বিষয়, হাসপাতালে নিয়ে যেতে না পারলে মরে যাবে বলায়ের দিদি। ওদিকে চায়ের দোকান থেকে বেরিয়ে কার্তিকের বাড়িতে চলে এসেছে নিখিল আর অবিনাশ রায়। জেঠু,
আমার মনটা বড্ড কোডাক ডাকছে। সুভাষবাবুর জন্য বড্ড চিন্তা হচ্ছে। আমারও এজন্যই কার্তিককে ডাকতে এলাম। তিনজন মিলে একবার রাস্তায় বেরিয়ে দেখব, যদি ওকে খুঁজে পাওয়া যায়। বিশেষ করে আরাধনের ওই অভিশপ্ত জমিটার দিকে একবার যেতে হবে। দরজায় কড়া নাড়তেই একটু পরেই দরজা খুলল কার্তিক। এই ঝড়ের রাতে দুজনকে দেখে বেশ অবাক হলো সে। আরে আপনারা এত রাতে? কার্তিক, আজ সুভাষের আসার কথা ছিল জানো তো, কিন্তু সুভাষ এখনও ফেরেনি। আমাদের সাথে একটু বেরোতে হবে। ছেলেটা নতুন, যদি ভুল করে ওই পুরো জমিটার দিকে চলে গিয়ে থাকে তাহলে বিপদ হতে পারে। সর্বনাশ! ওইদিকে চলুন চলুন, এক্ষুনি বেরোতে হবে। রাত বিরেতে ওদিকটায় অচেনা মানুষের যাওয়া মানে একেবারে মহা বিপদ। চলুন চলুন শিগগিরই। প্রায় আধ ঘন্টা পর কারো দেখা না পেয়ে হতাশ হয়ে সুভাষ আবার ঢুকেছে সেই জরাজীর্ণ বাড়িতে। মেয়েটার অবস্থা আরও খারাপ হলো কিনা সেই চিন্তায় হৃৎপিণ্ড ধুকপুক করছে ওর। কিরে বলাই, দিদির অবস্থা এখন কেমন? কিন্তু রাস্তায় তো কাউকে পেলাম না রে। কথাটা ওর মুখেই আটকে গেল। ঘরের ভেতর সে যা দেখল তা দেখার জন্য কোনো মানসিক প্রস্তুতি ছিল না সুহাসের। লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখল বিছানার ওপর কোনো তরুণী নেই। সেখানে পড়ে আছে অতি পুরনো একটা মানব কঙ্কাল। সুহাসের বুঝতে বাকি রইল না ওই কঙ্কালটা আসলেই বলাই, আর বিছানায় ওর দিদি। মাথাটা চক্কর দিতে শুরু করলো সুহাসের। মাত্র আধ ঘন্টা আগেও এখানে দুটো জলজ্যান্ত মানুষ ছিল, তাহলে এই অল্প সময়ে দুজন মানুষ কিভাবে কঙ্কাল হয়ে যেতে পারে তা কোনো মতেই ভেবে উদ্ধার করতে পারল না সুভাষ। এটা হতে পারে না। আমি কি দেখছি এসব? আমি কি দুঃস্বপ্ন দেখছি? বলাই, ওর দিদি, ওরা তো না 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 না, কিভাবে কিভাবে সম্ভব এটা? বলাইয়ের শরীর থেকে আসা সেই পচা দুর্গন্ধটার কথা মনে পড়ল সুভাষের। সে কি তাহলে প্রথম থেকেই একটা প্রেতাত্মাকে অনুসরণ করে এখানে এসেছে? এই চিন্তাটা মাথায় আসতে ভয়ে প্রায় আধমরা হয়ে যাওয়ার মতো অবস্থা হলো ওর। গ্রামের রাস্তায় তখন সুভাষকে খুঁজে চলেছে অবিনাশ রায়, নিখিল আর কার্তিক। হাঁটতে হাঁটতে তারা চলে এলো হারাধনের সেই অভিশপ্ত জমির প্রায় কাছাকাছি। জেঠু, আমরা কি ঠিক করছি? মানে এই জমিতে এত রাতে? সুভাষকে খুঁজে বের করতেই হবে। আরাধন আমার উপর ভরসা রেখে গিয়েছে। সুভাষের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু যদি সুভাষবাবু ওদের পাল্লাই পড়ে থাকে? দেখা যাক কি হয়, আমাদের চেষ্টা তো করতে হবে। ভোর হতে তখনও কিছুটা বাকি। সবে ফর্সা হতে শুরু করেছে পূব আকাশ। ঠিক সেই সময়ে সুহাস পাগলের মতো দৌড়ে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল অবিনাশ রায়দের সামনে। তার জামা কাপড় কাদামাখা, চোখ দুটো ভয়ে বিস্ফারিত। আরে সুভাষ, তোকেই তো খুঁজছিলাম আমরা। কি হয়েছে তোর? এই অবস্থা কেন? ভূত, ভূত, কঙ্কাল! আমি আমি নিজের চোখে দেখেছি। কি বলছেন সুভাষবাবু? আপনি কি দেখেছেন? বলাই, ওর দিদি, ওরা সব কঙ্কাল হয়ে গেল আমার চোখের সামনে। তুই আসলে ভুল দেখিসনি সুভাষ। যা দেখেছিস ঠিকই দেখেছিস। ওরা অতৃপ্ত আত্মা। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না জেঠু। আমি তোদের সাথে কথা বললাম, মেয়েটার চিকিৎসা করার চেষ্টা করলাম। শোন, তাহলে তোকে সবটা খুলেই বলি। এই যে জমিটা দেখছিস, এটাই তোর হারাধন মামার, কিন্তু এর আসল মালিক ছিল বলাই আর ওর দিদি মালতী। প্রায় 10 বছর আগের কথা। ওদের মা বাবা মারা যাওয়ার পর ওরা অনাথ হয়ে যায়। মাথায় অনেক দেনা ছিল। মহাজন সেই সুযোগে ওদের এই বাড়ি আর জমিটা দখল করার জন্য একেবারে উঠে পড়ে লাগে। মালতীর কঠিন অসুখ করেছিল, কিন্তু ছোট ভাইটাকে খাওয়ানোর জন্য
আর বাড়িটাকে বাঁচানোর জন্য সে নিজের চিকিৎসা করায়নি। বিনা চিকিৎসায় মেয়েটা তিলে তিলে শেষ হয়ে গেল। বলাই তখন বড্ড ছোট। দিদি মরে যাওয়ার পর ও একা হয়ে যায়। না খেতে পেয়ে শোকে দুঃখে কয়েকদিন পর ওই ঘরের মধ্যেই মরে পড়েছিল সে। পরে মহাজন বাড়িটা ভেঙে দিয়ে জমিটা দখল করে নেয়। এই জমি নানা হাত ঘুরে তোর মামার কাছে আসে শেষ পর্যন্ত। সবটা জানার পর খুব কষ্ট পেয়েছিল তোর মামা, কিন্তু জমি থেকে ওই অভিশাপটা সে দূর করতে পারেনি। তার মানে বলাই মৃত হয়েও আমার কাছে এসেছিল ওর দিদিকে বাঁচানোর জন্য? হ্যাঁ, প্রতি বর্ষার রাতে ওরা ফিরে আসে। কোনো অচেনা পথিক পেলে তাকে ডাক্তার ভেবে আঁকড়ে ধরে। ওদের অতৃপ্ত আত্মা আজও বিশ্বাস করে একজন ডাক্তারই পারবে মালতীকে বাঁচাতে। তবে হ্যাঁ, ভোরের আলো ফুটতে এই সব হাওয়ায় মিলিয়ে যায়। জেঠু একদম ঠিক বলছেন সুভাষবাবু। আপনি যে এত কিছু দেখলেন, বাড়ি দেখলেন, বলাই আর মালতীকে দেখলেন, এখন আরেকবার দেখুন, দেখুন সেখানে কিছুই নেই। মনে করুন রাত 12টা পেরোলে যাকে ওরা দেখাতে চায়, যাকে ওরা বাড়িতে নিয়ে যায়, কেবল সেই দেখতে পায় বাড়িটাকে। আর ভোর হতে হতে উধাও হয়ে যায় সব। অবশ্য এর মধ্যে যদি ওই বাড়িতে উপস্থিত থাকে কেউ, তাহলে সে দেখতে পায় ঘরে দুটো কঙ্কাল পড়ে আছে, যেমনটা তুই দেখেছিস সুভাষ। এবার তাহলে আমাদের সাথে চলুন সুভাষবাবু। আপনার যে বড় একটা ক্ষতি হয়ে যায়নি এটাই অনেক। চলুন চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। হতবাক হয়ে সবটা শুনল সুভাষ। তার চোখের সামনে আবারও ভেসে উঠেছে গত রাতের সব ঘটনা। বলাইয়ের সেই অনুরোধ, মালতীর শ্বাসকষ্ট, কিছুক্ষণ আগেও সবটাই যেন সত্যি ছিল। সুভাষ দেখল ওরা তিনজন যা বলেছে সবটাই সত্যি। যে জায়গায় আস্ত একটা বাড়ি ছিল, এমনকি যে বাড়িটায় সে নিজে ঢুকেছে দুবার, সেখানে এখন কিছুই নেই। সুভাষের মন হতাশায় ছেয়ে গেল। ডাক্তার হয়েও দুটো জীবনকে বাঁচাতে পারল না সে। যদিও ওদের এখন কোনো জীবন নেই, তবু একটা অপরাধবোধ জমা হলো ওর মনে। কিন্তু সত্যি কিছু করার নেই ওর, কেননা বলাই আর মালতী দুজনেই এখন অতীত।